বড় বাড়ির বউ হয়েও দূর থেকে শুধু চোখের পানি ফেলেছি। ছোট বোনটার বিয়েতে একটা স্বর্ণের হার দেওয়ার কথা ছিল, কিন্তু আমার শ্বশুর সেটাও না করে দিল। সে যে কি কষ্ট! আমার বোনের বিয়েতেও গেলাম না, আমি এই বাড়ির বউ হয়েই রয়ে গেলাম। আসলে এবার থামলেন। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। তাকে আর কিছুই বলতে ইচ্ছা করলো না। এরপর উনি আবার বলতে শুরু করলেন, এখন আমার অনেক কিছুই আছে, ছেলেদের বললে তারাও সবকিছু করে দেবে, কিন্তু আমার আপন বলতে কেউ নেই। বাবা মাও মারা গেছেন, ভাইটাও তো মারা গেছে, আর বোন, সেও আপন মনে সংসার করছে। এখন নিজের জন্য আর কিছুই করার নেই। এরপর উনি বললেন, তুমি বোধহয় আমার উপর একটু রাগ হয়েছো যে এই বাড়িতে আসতে না আসতেই তোমাকে আমি গাছ লাগানোর জন্য বলেছি। আমি আমতা আমতা করতেই শাশুড়ি মা বললেন, আমি তো জানি তুমি রাগ করে সেই গাছটা লাগাওনি, আর আমি বড় বউকে বারণ করে দিয়েছি যাতে তোমাকে নিয়ে আর কিছু না বলে। মারে, আমি চাই এই বাড়িটা তোমাদেরই হোক। বাড়ির পাশের উত্তর দিকের বড় গাছটা, সেটা বড় বউ লাগিয়েছে। এরপর একটা গাছ লাগিয়েছে মেজো বউ, আর এরপরেরটা সেজো বউ, আর বাকিটা তোমার। এই গাছগুলো একদিন বড় হবে, ছায়া দেবে, ফল দেবে। তার চেয়েও বড় কথা, এই গাছগুলো দেখলে তোমাদের মনের ভেতর একটা সাহস আসবে। লম্বা হয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকবে গাছগুলো। দূর থেকে দেখলে মনে হবে এই বাড়ির গাছগুলো তোমরাই আগলে রেখেছো। আর তাছাড়া এই বাড়ির পুরুষরা যখন এই গাছগুলো দেখবে, তখন মনে করবে যে এই বাড়ির বউরাও এই গাছগুলোর মতোই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের অসম্মান করা অত সহজ নয়। তোমাদের শেকড় এই বাড়ির মাটির সঙ্গে লেগে আছে। এই বাড়ি তোমাদের। শাশুড়িকে হেনস্থা করার জন্য মনে মনে ক্ষোভ রেখেছিলাম, সেই শাশুড়ির কথা শুনে দু চোখ বেয়ে আমার পানি পড়তে লাগলো। আম্মা একটু রাগ হয়ে বলল, জানো, বড় বউয়ের খুব রাগ, প্রতিদিন আমার কাছে এসে কান্না করে। আমি বললাম, কেন আম্মা? উনি বলতে লাগলেন, কেন আবার? সে নিজের পায়ে কুড়াল মারতে চায়। বোকা মেয়ে একটা। সে চায় আমার বড় ছেলেকে আবার বিয়ে করাতে। সে নিজে তো সন্তান দিতে পারলো না, সে ভাবছে হয়তো আরেকটা বিয়ে করালে তার সন্তান হবে। তখন আমি তাকে বলে দিয়েছি, বেঁচে থাকতে কিংবা মরে যাওয়ার পরেও এই কাজটা কখনোই হতে দেব না। আল্লাহ হয়তো বা তাদের কপালে সন্তান রাখেননি, কিন্তু এই বাড়িতে তো সন্তানের অভাব নেই। কত বড় ব্যাক্কেল মেয়ে দেখেছো? খুব ভালো কাজ করেছি, ওকে খুব বকা দিয়েছি। এইসব কথা শুনলে কি কারো মাথা ঠিক থাকে? এরপর আমার শাশুড়ি একটু শান্ত হয়ে বলল, আমাকে একটু পানি দাও, অনেক কথা বলে ফেলেছি। পানিটা খেয়ে গ্লাসটা হাতে নিয়ে বলল, তোমার ভাই কিছু জিনিসপত্র এই বাড়িতে আনতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে না করে দিয়েছি। আর আমি এটাও জানি যে এটা নিয়ে তুমি খুবই বিরক্ত হয়েছো। আসলে আমি তোমার বাপের বাড়ির দেওয়া কিছু নিতে পারবো না। আমি জানি তোমার বাপের বাড়ি অনেক সচ্ছল, তারা খুশি হয়ে তোমাকে জিনিসপত্র দিতে চায়, কিন্তু এই জিনিসগুলো যদি আমার বাড়িতে ঢোকে, তাহলে আমার বাড়ির অন্য বউরা ছোট হয়ে যাবে। কারণ ওদের বাড়ির অবস্থা তো তোমার মতো এত ভালো না। সবার পরিবার তো এক না, তারা চাইলেও কিছু দিতে পারবে না। আর তাছাড়া ছেলেদের বিয়ে দিয়ে তাদের শ্বশুর বাড়ি থেকে কিছু নেব, এটা আমি কখনোই নিতে পারবো না। এটা নিয়ে তুমি মন খারাপ করো না মা। আমি তোমাদের বাড়ির সবাইকে বলে দিয়েছি, তাদের যখনই মন চাইবে আমার বাড়ি থেকে যেন তারা ঘুরে যায়। আমি একটু দূরে বসেছিলাম, শাশুড়ির কাছে গিয়ে পায়ের উপর মাথাটা দিয়ে শুয়ে পড়লাম। শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, আমি জানি মেজো বউয়ের শাস্তির কথা শুনে তুমি অনেক ভয় পেয়ে গেছো। ভয়ের কিছু নেই মা, মেজো বউ আসলে অন্যায় করেছে, যার কারণেই ওকে আমি শাস্তি দিয়েছি। আমি বললাম, কি অন্যায় করেছে মা? আসলে গত ঈদে আমি সব বউদের হাতে কিছু টাকা দিয়েছিলাম তাদের বাপের বাড়ির জন্য কেনাকাটা করতে। সব বউরাই তাদের বাপের বাড়ির জন্য কেনাকাটা করছিল, কিন্তু মেজো বউ ওই টাকাটা নিজের কাছেই রেখে দিয়েছিল। এই কাজটা যদি আমার মেয়ে করতো, তাকেও আমি এই শাস্তিটাই দিতাম। মেয়েরা তো সবসময় বাপের বাড়ির জন্য কিছু করতে পারে না। ভাবলাম এবার মেয়েরা নিজের হাতে নিজের মতো করে নিজের পরিবারকে কিছু উপহার দিবে। অথচ সেই মেয়ে কি কাজ করলো? টাকাটা সে নিজের কাছে রেখে দিল। আমি তো ভীষণ কষ্ট পেয়েছি। বউ মানুষ এতটাও ছোট মনের হয় কি করে? এরপর আমি নিজে থেকেই ওর বাপের বাড়ির জন্য জিনিসপত্র কিনে দিয়েছিলাম। শাশুড়ির পায়ের উপর থেকে মাথাটা উপরের দিকে তুললাম। শাশুড়ির মুখটা কেন জানি বারবার দেখতে ইচ্ছে করছিল। সে অনেক ছোটখাটো একজন মানুষ, কিন্তু এই ছোটখাটো মানুষটার মনটা যে এত বিশাল। আমার তো আজ ইচ্ছে করছে যে আমার শাশুড়ির মুখের দিকে সারা রাত তাকিয়ে থাকি। চলো বৌমা, অনেক রাত হয়ে গেছে, আমরা এখন খেয়ে নেই। তখন আমি বললাম, মা, আপনি এখনো খাননি? তখন উনি বললেন, শোনো, আমার বাড়ির ছোট মেয়েটা না খেয়ে বসে আছে, তাকে রেখে কি আমি খেতে পারি? আমার বাড়িতে এমন নিয়ম কখনোই ছিল না। এরপর আমি ঠিক নিজেকে আর সামলে রাখতে না পেরে
বাচ্চাদের মতো করে হাউমাউ করে কেঁদে উঠলাম। শাশুড়িকে জড়িয়ে ধরে তার বুকে মাথা গুজে ওনাকে শুধু একটা কথাই বলছিলাম, আমাকে ক্ষমা করে দিয়েন মা, আমি আপনাকে ভুল বুঝেছি। হ্যালো বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। আজকের এই ভিডিওটা তো শেষ পর্ব। শেষ পর্বের ভিডিওর কমেন্টে আমি প্রথম পর্বের লিঙ্কটা পিন করে দিব, আর সেই প্রথম পর্বে কিন্তু আবার দ্বিতীয় পর্বের লিঙ্কটাও পিন করা থাকবে কমেন্ট বক্সে। যারা পুরোটা না শুনেছেন তারা কিন্তু এইভাবে পুরো গল্পটা শুনে নিতে পারবেন। আর আমি কিন্তু আমার নিজের গল্প শেয়ার করি না, আপনারা ভুল করেন, আমি কিন্তু অন্য মানুষের গল্পই বলি। এই গল্পের সাথে আমার নিজের জীবনের কোনোই সম্পৃক্ততা নেই। আচ্ছা ঠিক আছে, আজকে চলে যাচ্ছি, আবার চলে আসব কালকে নতুন আরেকটি গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার পেজের সাথেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।